আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছে আমি সিদ্দিকুর রহমান সিদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইসরায়েলকে আরো অনেক কফিন ভর্তি লাশ উপহার দিল হিজবুল্লাহ। রক্তবন্যায় ভাসল গ্যালিলি সামরিক ঘাঁটি। ড্রোন বৃষ্টির আঘাতে তাৎক্ষণিক নিহত 22 হায়না সেনা, আহত কমপক্ষে 74। হিজবুল্লাহর একের পর এক রকেট হামলায় কাঁপল ইসরায়েল। পাশার দান উল্টে এবার পুতিনের বিরুদ্ধে এরদোগান। পুতিন সেনাদের বিরুদ্ধে কোনো অস্ত্রই ইউক্রেনকে বিজয়ী করতে পারবে না, পেন্টাগনের বিরল স্বীকারোক্তিতে তোলপাড়। ন্যাটোর সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ানোর হুমকি প্রেসিডেন্ট পুতিনের। নোবেলজয়ী ডক্টর ইউনূসের মেগাফোন কূটনীতিতে কুপকাত চায়ওয়ালা নরেন্দ্র মোদী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলকে আবারও অনেক কফিন ভর্তি লাশ উপহার দিয়েছে হিজবুল্লাহ। রক্তবন্যায় ভাসল গ্যালিলি সামরিক ঘাঁটি। ড্রোন বৃষ্টির আঘাতে তাৎক্ষণিক নিহত 22 হায়না সেনা, আহত কমপক্ষে 74। ইউরোপীয় নিরাপত্তা সূত্রগুলি প্রকাশ করেছে যে লেবাননের হিজবুল্লাহ কর্তৃক গ্যালিলীয় ঘাঁটি সিনোনিস্ট সেনার 8200 ইউনিটে পরিচালিত আক্রমণ অত্যন্ত সফল হয়েছে। এই আক্রমণের ফলে অনেক সংখ্যক ইসরায়েলি সেনার মৃত্যু ও আহত হওয়ার বিষয়ে জোর দিয়ে বলা হয়েছে। এই আক্রমণের ফলে 8200 গোয়েন্দা ইউনিটের 22 জন সদস্য নিহত হয়েছে এবং 74 জন আহত হয়েছে। এদিকে সিনোনিস্ট শাসনের মিডিয়া বৃহস্পতিবার ঘোষণা করেছে যে সিনোনিস্ট শাসনের সেনাবাহিনীর 8200 ইউনিটের কমান্ডার আজ তার পদত্যাগপত্র ঘোষণা দিয়েছেন। ইতিপূর্বে আল মায়াদিনকে নির্ভরযোগ্য সূত্রগুলি জানিয়েছিল যে হিজবুল্লাহর আরবাইন অপারেশনের চলাকালীন ড্রোনগুলো ইসরায়েলি গোয়েন্দা ইউনিট 8200 এ সঠিকভাবে পৌঁছেছে এবং লক্ষ্যবস্তুগুলো করতে সফল হয়েছে। এই অপারেশনটি প্রতিশোধের উচ্চ পদস্থ কমান্ডার ফুয়াদ শুকুর হত্যার প্রতিশোধে পরিচালিত হয়েছিল। এই সূত্রগুলি উল্লেখ করেছে যে ইসলামিক প্রতিরোধের দ্বারা লেবানন থেকে উৎক্ষেপিত অন্তত 6টি ড্রোন সিনোনিস্ট শাসনের বিমান প্রতিরক্ষা পেরিয়ে সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং গিল্ড সামরিক ঘাঁটির 6টি ড্রোনের সঠিক আঘাত নিশ্চিত করা হয়েছে। এছাড়াও আল মায়াদিনকে নির্ভরযোগ্য সূত্রগুলি জানিয়েছে যে অপারেশনের পর দখলকারীরা ঘাঁটির চারপাশে কয়েক কিলোমিটার জুড়ে গভীর একটি কঠোর নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছিল। এই সূত্রগুলি জানিয়েছে যে এই কঠোর নিরাপত্তা বলয় কয়েক ঘন্টা ধরে স্থায়ী ছিল, যাতে সামরিক ও বেসামরিক কর্মীদের ঘাঁটির কাছে আসা বা প্রবেশ করতে না পারে। নির্ভরযোগ্য সূত্রগুলি আল মায়াদিনকে আরও জানিয়েছে যে ইসরায়েলের নিরাপত্তা, সামরিক এবং মিডিয়া সম্পূর্ণ নীরব থাকা সত্ত্বেও আরবাইনে পরিচালিত অপারেশনের এতটাই সফল হয়েছে যে হিজবুল্লাহর কোনো সন্দেহের অবকাশ নেই। এদিকে হিজবুল্লাহর সাধারণ সম্পাদক সাইদ হাসান নাসরুল্লাহ আরবাইন দিবসের অপারেশনের কয়েক ঘন্টা পর জানান যে দক্ষিণ বেইরুতের বেসামরিক হত্যার প্রতিশোধ নিতে প্রথম লক্ষ্য ছিল গোয়েন্দা ইউনিট 8200 এর সাথে সংযুক্ত গিল্ড বেস। এই ইসরায়েলি সামরিক ইউনিটটি তেল আবিবের কাছে ছিল। এই অপারেশনের দ্বিতীয় লক্ষ্য ছিল ইন শামর বিমান প্রতিরক্ষা বেস, যা লেবানন থেকে 75 কিলোমিটার এবং তেল আবিব থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত। সাইদ হাসান নাসরুল্লাহ জোর দিয়ে বলেছেন যে উল্লেখযোগ্য সংখ্যক ড্রোন এই দুই লক্ষ্যবস্তুতে পৌঁছেছে, যদিও দখলকারীরা এই বিষয়ে গোপন রেখেছে, তবে সত্য কখনোই চেপে রাখা যায় না। এদিকে সীমান্ত নিয়ে চলমান দ্বন্দ্বের মধ্যেই ইসরায়েলের উত্তরাঞ্চলে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বেশ কয়েকটি রকেট প্রতিহত করার দাবিও করেছে ইসরায়েল। স্থানীয় সময়ে বৃহস্পতিবার ইসরায়েলের উত্তরাঞ্চলে আবারও রকেট হামলা চালায় হিজবুল্লাহ। লেবাননের ছোড়া 15টি রকেটের বেশ কয়েকটি প্রতিহত করার দাবি করেছে ইসরায়েল। তবে এ হামলায় পশ্চিম গ্যালিলি অঞ্চলের 2টি জায়গায় আগুন ধরে যাওয়ার খবর পাওয়া গেছে। হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলের মালিকিয়া সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট ছোড়া হয়। এছাড়াও রুশ হা নিকুড়া এবং মোদজুভা এলাকায় বসতিগুলোতে তাদের লক্ষ্যের অন্তর্ভুক্ত ছিল। যদিও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই আক্রমণগুলো প্রতিহত করতে সক্ষম হয়। লেবানন ইসরায়েল সীমান্তে পাল্টাপাল্টি হামলা ক্রমেই ভয়াবহ আকার ধারণ করেছে। নিজেদের সর্বস্ব দিয়ে গাজাবাসীর পাশে দাঁড়ানোর সংকল্প নিয়েছে লেবানন। ইউক্রেনের যুদ্ধের শুরু থেকে ন্যাটো সদস্য হয়েও রাশিয়ার পক্ষে শক্ত অবস্থান ছিল তুরস্কের। তবে এবার হয়তো সেই পাশার দান উল্টেতে শুরু করেছে।
যুদ্ধে ইউক্রেন বাহিনী রুশ ভূখণ্ডে প্রবেশ করে ও রাশিয়ার মাটিতে পশ্চিমা দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি নিয়ে আলোচনার মধ্যেই এবার পুতিনের বিরুদ্ধে কড়া ভাষণ দিলেন এরদোগান। 2014 সালে রুশ বাহিনী কর্তৃক ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখলের বিরুদ্ধে মুখ খুলেছেন তুর্কি প্রেসিডেন্ট। জানান, তুরস্কে ইউক্রেনের সার্বভৌমত্ব সবসময় কঠোরভাবে স্বীকৃতি দেয়। এ সময় ক্রিমিয়ায় তুর্কি ভাষী তাতার জনগোষ্ঠীর ওপর চালানো রুশ নিপীড়নের কথাও উচ্চারণ করেন এরদোগান। তিনি জানান, তাতার জনগোষ্ঠীতে জোরপূর্বক তাদের ভূমি থেকে উচ্ছেদ করা হয়েছে। দীর্ঘ 8 দশকেও তাদের সে সমস্যার কোনো সমাধান হয়নি। 1944 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বাহিনী ক্রিমিয়া থেকে তাতার মুসলিম জনগোষ্ঠীকে জোরপূর্বক তাদের ভূমি থেকে উচ্ছেদ করে। তারপর রাশিয়া কর্তৃক ক্রিমিয়া দখলের পরেও তাদের উপর অবর্ণনীয় নির্যাতন করা হয়। এরদোগান বলেন, ক্রিমিয়ান তাতার তুর্কি দেশপ্রেমিকদের বেদনা 80 বছরে কমেনি। এখনো তারা মন থেকে নিজ ভূমি থেকে জোরপূর্বক উচ্ছেদের ক্ষত বন্ধ করা যায়নি। রাশিয়া কর্তৃক ক্রিমিয়া অধিগ্রহণের তুরস্ক শুরু থেকেই স্বীকৃতি দেয়নি। এই ঘটনা দুর্ভোগকে আরও বাড়িয়ে তুলেছে। ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতা, স্বাধীনতা ও মুক্তির ব্যাপারে তুরস্কের অবস্থান অপরিবর্তিত রয়েছে। আন্তর্জাতিক আইন অনুসারে ক্রিমিয়াকে ইউক্রেনের কাছে ফিরিয়ে দেওয়া আবশ্যক। একই সঙ্গে ক্রিমিয়ান তাতার তুর্কি জনগোষ্ঠীর নিরাপত্তা এবং ভালো থাকা নিশ্চিত করা তুরস্কের পররাষ্ট্রনীতির অন্যতম প্রাধান্য। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন জানিয়েছে, কোনো ধরনের অস্ত্রই ইউক্রেনের সরকারকে পুতিন সেনাদের বিরুদ্ধে চলমান সংঘাতে বিজয়ী করতে পারবে না। শুক্রবার পেন্টাগনের প্রেস সেক্রেটারি প্যাট্রিক রাইডার এক বিবৃতিতে ব্রিফিংয়ে সাংবাদিকদের কথা জানান। রাইডার এ সময় সাংবাদিকদের বলেন, আমি আপনাদের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের গত সপ্তাহে রামস্টেইন এয়ার বেজে দেওয়া মন্তব্যের দিকে দৃষ্টি আকর্ষণ করছি। সেখানে তিনি উল্লেখ করেছেন যে এমন কোনো সক্ষমতা বা কোনো ম্যাজিক বুলেট নেই যা ইউক্রেনকে সাফল্য এনে দেবে। তিনি জানান, ওয়াশিংটনের মতে ইউক্রেনের উচিত বর্তমানে তাদের সঙ্গে থাকা সক্ষমতাগুলোই এমনভাবে ব্যবহার করা যাতে তাদের আলোচনার টেবিলে শক্তিশালী অবস্থান নিশ্চিত হয়। সম্প্রতি রাশিয়ার ভূখণ্ড লক্ষ্য করে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য উঠে পড়ে লেগেছে ইউক্রেন। এজন্য পশ্চিমা মিত্রদের সবুজ সংকেতের অপেক্ষায় আছে দেশটি। এমন প্রেক্ষাপটে পশ্চিমা ও তাদের জোট ন্যাটোর উদ্দেশ্যে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়ার লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য পশ্চিমা ইউক্রেনকে দীর্ঘ পাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার অর্থ হল রাশিয়ার সঙ্গে নেটো দেশগুলোর যুদ্ধে জড়িয়ে পড়া। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের শীর্ষ কূটনীতিকরা যখন রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা অস্ত্র ব্যবহারের নিয়ম সহজ করার বিষয়ে আলোচনা করেছেন, ঠিক তখনই পুতিন হুঁশিয়ারি দেন। সূত্র তাস নিউজ এজেন্সি। ইউক্রেনকে পশ্চিমাদের তৈরি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানার অনুমতি দেওয়ার অর্থ হবে ন্যাটো জোট রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াবে। বৃহস্পতিবার এই হুঁশিয়ারি দিয়েছেন ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, এই ধরনের কিছু হলে তা ইউক্রেন যুদ্ধের প্রকৃতি ও আওতা পুরোপুরি পাল্টে দেবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি কয়েক মাস ধরে পশ্চিমা মিত্রদের কাছে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করার অনুমতি জানাচ্ছেন। এগুলোর মধ্যে মার্কিন ATACMS এবং ব্রিটিশ স্টার্ম শ্যাডোস ক্ষেপণাস্ত্রও আছে। গত সপ্তাহের দিকে বিবিসি জানিয়েছে, ইউক্রেনকে এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার সরকারি টেলিভিশনে পুতিন বলেছেন, এটি শুধু ইউক্রেন সরকারকে এসব অস্ত্র দিয়ে রাশিয়ার আঘাত হানার অনুমতি দেওয়ার প্রশ্ন না, ন্যাটো দেশগুলো একটি সামরিক সংঘাতে সরাসরি জড়াবে কিনা এটি সেই সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন। যদি এই সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে তা ন্যাটো দেশগুলোর, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর ইউক্রেনের সঙ্গে যুদ্ধে সরাসরি জড়িত হওয়া ছাড়া অন্য কিছু নয়। এটি হবে তাদের সরাসরি অংশগ্রহণ, আর এটি অবশ্যই সংঘাতের গতি, প্রকৃতি ও ধরন উল্লেখযোগ্যভাবে বদলে দেবে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের মেগাফোন কূটনীতিতে কুপকাত চায়ওয়ালা নরেন্দ্র মোদী। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট দেশ ছেড়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এর ফলে 1 মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশের সঙ্গে ভারতের মধ্যে সম্পর্কে কিছুটা ভাটা পড়েছে। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের এক সাক্ষাৎকারে আশ্চর্য হয়েছে ভারত। কারণ ওই সাক্ষাৎকারে ডক্টর ইউনূস ভারতে শেখ হাসিনার অবস্থান নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। বর্তমানে ভারত বাংলাদেশের সম্পর্ক কোন পর্যায়ে রয়েছে তা বিশ্লেষণ করছেন বিবিসির দক্ষিণ এশিয়া বিষয়ক সম্পাদক আরবানাসান ইথিরাজান। শেখ হাসিনাকে ভারতপন্থী হিসেবে দেখা হয়। তিনি দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকাকালীন ভারত ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কের দিকে সবচেয়ে ভালো সময় পার করেছেন।
এছাড়াও নিরাপত্তার দিয়েও ভারত সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে, কারণ শেখ হাসিনা ভারত বিরোধী গোষ্ঠীগুলোকে কঠোর হাতে দমন করেছেন এবং সীমান্তে অমীমাংসিত কিছু বিষয় নিষ্পত্তি করেন। তবে শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর সেখানে তিনি কতদিন থাকবেন সে সম্পর্কে স্পষ্ট কিছু জানায়নি ভারত। এই অবস্থায় ভারত ও বাংলাদেশের গভীর সম্পর্কের মধ্যে এক জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা প্রকাশ পেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বার্তায়। গত সপ্তাহে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এর দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ভারতের কাছে আমাদের আবেদন দিল্লিতে অবস্থান করা শেখ হাসিনাকে রাজনৈতিক বিবৃতি দেওয়া বন্ধ করা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা পর্যন্ত ভারত যদি তাকে রাখতে চায় তাহলে তার চুপ থাকা উচিত। জুলাই ও আগস্টে সরকার বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে ভারতকে চাপ দিচ্ছে বাংলাদেশ। এই সাক্ষাৎকারে ইউনূস বলেন, ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে একসঙ্গে কাজ করা উচিত, যদিও এই সম্পর্ক বর্তমান তলানিতে রয়েছে। যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন মন্তব্যের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে তারা খুবই হতাশ হয়েছেন। এ বিষয়ে নাম প্রকাশ না করা শর্তে ভারতের সরকারি এক কর্মকর্তা বিবিসিকে বলেছেন, বাংলাদেশের পরিস্থিতির উপর ভারত নজর রাখছে এবং পরিস্থিতি উন্নতির জন্য অপেক্ষা করছে। এছাড়া ভারতকে নিয়ে যেসব মন্তব্য করা হচ্ছে তা নয়াদিল্লি নথিভুক্ত করছে। ভারতের সাবেক এক কূটনীতিক বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের মেগাফোন কূটনীতির মাধ্যমে ভারতকে চাপে রাখার চেষ্টা করছেন এবং তিনি অমীমাংসিত বিষয়গুলো মিডিয়ার সামনে আনার চেষ্টা করছেন। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ইসরায়েলকে আরো অনেক কফিন ভর্তি লাশ উপহার দিল হিজবুল্লাহ। রক্ত বন্যায় ভাসল গ্যালিলি সামরিক ঘাঁটি। ড্রোন বৃষ্টির আঘাতে তাৎক্ষণিক নিহত 22 হায়না সেনা, আহত কমপক্ষে 74। হিজবুল্লাহর একের পর এক রকেট হামলায় কাঁপল ইসরায়েল। পাশার দান উল্টে এবার পুতিনের বিরুদ্ধে এরদোগান। পুতিন সেনাদের বিরুদ্ধে কোনো অস্ত্রই ইউক্রেনকে বিজয়ী করতে পারবে না, পেন্টাগনের বিরল স্বীকারোক্তিতে তোলপাড়। ন্যাটোর সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ানোর হুমকি প্রেসিডেন্ট পুতিনের। নোবেলজয়ী ডক্টর ইউনূসের মেগাফোন কূটনীতিতে কুপকাত চায়ওয়ালা নরেন্দ্র মোদী। এই ছিল এখনকার মতো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।